স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। করোনার নতুন ঢেউয়ের মধ্যে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকালে রাজধানীর কয়েকটি কেন্দ্রে যান শিক্ষা উপদেষ্টা। বলেন, চ্যালেঞ্জ রয়েছে অনেক, রয়েছে প্রশ্ন ফাঁসের হুমকিও। তবে এসব মোকাবেলায় প্রস্তুত সরকার। জারি রয়েছে 7 ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় পরীক্ষা কেন্দ্র 115টি, পরীক্ষার্থী 1,02,975 জন। কক্সবাজার জেলায় এবার 36টি কেন্দ্রে 15,653 জন শিক্ষার্থী অংশ নেয়। আমরা মনে করি যেভাবে সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা এবারও সেভাবে হবে। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় 13 জন শনাক্ত সহ মোট 112 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 6 জন। এ পর্যন্ত চট্টগ্রাম নগরের 2টি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল 2। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 12 জনের। এই নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90 জনে। করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গুর কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। চট্টগ্রামে করোনার দাপট দিন দিন বেড়েই চলছে, সাথে ডেঙ্গুর দাপটও বাড়ছে, যার কারণে চট্টগ্রাম নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা যেটি জানিয়েছেন, এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে কোনো উপসর্গ দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে বলেছেন, এবং একই সাথে টেস্ট করে রোগ নিরাময়ের জন্য পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে এই বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল 2কে করোনা ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। আমরা চট্টগ্রাম বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। তারা বলছেন করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য তারা গতবারের মতো এবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যথেষ্ট পরিমাণ কিট মজুদ আছে, এবং জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিট সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরীক্ষা করতে পারেন সেজন্য। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিন্তু বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। লাইবা। আকরাম, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও পুশিনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বিএসএফ জোরপূর্বক নারী ও শিশু সহ 9 জনকে পুশিন করে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম জানান, পুশিনের শিকার লোকজন বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তারা বিজিবি তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও পানছড়ি সীমান্ত দিয়ে আরও 6 জনকে পুশিন করা হয়েছে। এই নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট 160 জনকে পুশিন করেছে বিএসএফ। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় 2 ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় রেহেনা বেগমের 2 ছেলে আলাদা থাকলেও মায়ের সাথেই ছিল শওকত ওসমান। 3 ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে পারিবারিক সালিশের এক পর্যায়ে শওকত ওসমানকে কুপিয়ে হত্যা করে তার আপন 2 ভাই সাইফুল ইসলাম ও কাউসার ওসমান। এরপর থেকেই লাপাত্তা 2 ভাই। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চট্টগ্রামে 1 মাস ধরে জলাতঙ্কের টিকা সংকটে সরকারি হাসপাতালগুলো প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। সরকারিভাবে টিকা সরবরাহ না থাকায় বাইরে থেকে জলাতঙ্কের টিকা ক্রয় করতে হচ্ছে তাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পশু প্রাণী কামড়ালে বা আঁচড় দিলেই দ্রুত সময়ের মধ্যে আক্রান্ত রোগীর প্রয়োজন হয় জলাতঙ্কের টিকা। সেই টিকাও এখন পাওয়া যাচ্ছে না চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে। নির্ধারিত সময়ে টিকা নিতে না পারায় হুমকিতে পড়ছে অনেকের জীবন। যেখানে সরকারিভাবে চট্টগ্রামের দ্বিতীয় সর্ববৃহৎ জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা নেওয়ার সুযোগ থাকলেও টিকা সংকটে দিশেহারা ভুক্তভোগীরা। 2 দিন আগে আসছি 120 টাকা নিছে, টিকা নাকি নাই। এখনো আসছি 120 টাকা নিছে, টিকা নাই। সাপ্লাই বন্ধ বলতেছে আমাদেরকে। আমরা এখন আমাদের 4 জন মিলে টাকা দিয়ে এই যে আমরা সিরিজ এবং কি ওষুধ কিনে আনতেছি। এখানে কি ওষুধও বন্ধ, সিরিজও বন্ধ। এখানে আইয়ের কোনো সরকারিভাবে কোনো ভ্যাকসিন পাই নাই, ওরা বলছে সাপ্লাই নাই। তবে জেনারেল হসপিটালের চিকিৎসকরা বলছেন সরবরাহে ঘাটতি থাকায় 1 মাস ধরে বন্ধ রয়েছে টিকা দেওয়ার কার্যক্রম। আমরা ঢাকা থেকে সাপ্লাই আসলে আমরা দিই, ঢাকায় টোটালি যেখান থেকে পাঠাই সেন্ট্রাল এরিয়া থেকে ওখানেই নেই টিকাটা। আমাদেরকে যা ইনফরমেশন দেওয়া হয়েছে ওখানে বলা হচ্ছে যে ওখানেই সেন্টার, এবং ওরা সারা বাংলাদেশে কোথাও দিতে পারছে না এই মুহূর্তে। যেখানে প্রতিদিন শুধু চট্টগ্রাম জেনারেল হসপিটালে 100 জনের মতো রোগীর টিকা প্রয়োজন হয়, সেখানে একেবারে টিকা দেয়া বন্ধ থাকায় আবারও রোগীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বললেন এই জলাতঙ্ক বিশেষজ্ঞ। রোগীর চাপ প্রচুর, পার ডে প্রায় 200 পেশেন্টকে আমরা টিকা দিই, 200 প্লাস বা 200 কম, এরকম অ্যারাউন্ড 200 প্রতিদিন হয়। দ্রুত জলাতঙ্কের টিকা সরবরাহের দাবি ভুক্তভোগীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 4 দফা দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউটের বিএসসি ইন অপটোমেট্রি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস ও ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস পুনর্বহাল, 6 মাসের ইন্টার্নশিপকে 1 বছরে উন্নীতকরণ, আন্তর্জাতিক মান অনুযায়ী কারিকুলাম ও ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, মেডিসিন অনুষদের অধিভুক্তকরণ অথবা স্বতন্ত্র অপটোমেট্রি ফ্যাকাল্টি গঠন করার দাবি জানায় তারা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দবাজারে 2টি দোকানে বেশি দামে চাল বিক্রি এবং সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উদযাপন উপলক্ষে দেশজুড়ে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। কুমিল্লায় বেলা 11টায় জনসচেতনতামূলক সভার আয়োজন করে কুমিল্লা বিজিবি 10 ব্যাটালিয়ন। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল করিম। পার্বত্য অঞ্চলকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন বিজিবির কাপ্তাই 41 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কাউসার মেহেদী। চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা করা হয়েছে। চাঁদপুরের কচুয়ায় বসত ঘরে ঢুকে মমতাজ বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার 11 নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলি গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে বসত ঘরে একা ছিলেন বৃদ্ধা। বাসার দরজা খোলা ও বসত ঘর রক্তাক্ত দেখে তার ছেলে রাতে খোঁজাখুঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায়। তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। পুলিশ বলছে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে।
বেহাল দশা রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলো। বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। দীর্ঘ বছর ধরে সড়ক উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, বলছিলাম সংবাদে যে রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থা, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সড়কগুলো মেরামত করার জন্য? এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাঙামাটির আভ্যন্তরীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলো একেবারেই বেহাল দশা। যখন বৃষ্টি হয় তখন প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনার মতো ঘটনা। রাঙামাটির আমরা দেখতে পেয়েছি আসাম বস্তি কাপ্তাই সড়ক, রাঙামাটি রিজার্ভ বাজার সড়ক, কালিন্দাপুর সড়ক এবং বিশেষ করে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন রাঙামাটি মেডিকেল কলেজ সড়কটি, যেখানে প্রতিনিয়ত রোগী নেওয়া হয়। এই সড়কগুলো এভাবেই বিটুমিন উঠে গেছে এবং অনেক রাস্তা ভেঙে পড়ে গেছে, কিন্তু এই সড়কগুলো এখনো পর্যন্ত নির্মাণ করার জন্য কোনো কার্যত উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখিনি। দীর্ঘ বছর ধরে এইভাবেই সড়কগুলো ভাঙা অবস্থায় রয়েছে এবং স্থানীয় যারা আছে সাধারণ মানুষও কিন্তু ভুক্তভোগী এবং তারা বলছেন এই সড়ক ভাঙা থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনার ঘটনা এবং সাধারণ মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে। এক কথায় বলা যায় রাঙামাটির পৌর নগরীর বিভিন্ন সড়ক একেবারেই ভাঙা, বিশেষ করে প্রধান সড়কের পাশে যে আভ্যন্তরীণ সড়কগুলো আছে এলাকা ভিত্তিক সেই সড়কগুলো একেবারেই বেহাল দশা। তো অতি সত্বর যদি এই সড়কগুলো মেরামত করা না হয় তাহলে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে গ্রাম আদালত নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতের চাপ কমবে। এজন্য তৃণমূল সহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে শাইখুল ইসলাম আল্লামা ফরহাদাবাদীর জীবন দর্শন ও অবদান শীর্ষক সেমিনার হয়েছে। দুপুরে ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজ ভান্ডারী। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।